আসসালামু আলাইকুম সবাইকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমরা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। সাধারণ জ্ঞানের উপরে এটাই আমার লাস্ট ভিডিও। তো আগের ভিডিওগুলোতে আমি অভ্যন্তরীণ এবং সাম্প্রতিক এবং জনপ্রিয় কিছু সাধারণ জ্ঞানের উপরে ভিডিও করেছিলাম। তোমরা যারা ওই ভিডিওগুলো দেখো নাই অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নিবা। এবং আজকে আমরা কি করব? আজকে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে, অভ্যন্তরীণ থেকে যতগুলা টপিক থেকে তোমার সাধারণ জ্ঞান হতে পারে, প্রত্যেকটা টপিক থেকে আমরা প্রশ্ন দেখব এবং ইনশাআল্লাহ এর বাইরে থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। ইনশাআল্লাহ আমি এটা 100% তোমাদের গ্যারান্টি দিলাম। পরীক্ষা দিয়ে এসে তোমরা এখানে একটা কমেন্ট করো যে কমন পড়ছে কিনা। এই ভিডিওটা দেখার পরে অভ্যন্তরীণ বিষয় থেকে তোমরা 100% কমন পাবা। এর বাইরে তোমাদের নতুন করে কোনো কিছু পড়ার দরকার নাই। এবং সাধারণ জ্ঞানের উপরে টোটাল যে কয়টা ভিডিও দেওয়া আছে সেইগুলা যদি তোমরা দেখো, এর বাইরে তোমাদের আর কিচ্ছু পড়ার দরকার নাই। ইনশাআল্লাহ 100% কমন থাকবে। তো ইংরেজির উপরে এবং বাংলার উপরেও কিন্তু অলরেডি ভিডিও করা আছে। সেই ভিডিওগুলা যারা দেখো নাই তোমরা চাইলে চ্যানেলের ভিডিও সেকশন থেকে ভিডিওগুলা দেখে নিতে পারো। তো চলো আমরা মোটামুটি যতগুলা বিষয় আছে, যেমন দেখো সাম্প্রতিক বাংলাদেশ পরিচিতি, যে টপিকগুলো থেকে প্রশ্ন হয়, হ্যাঁ, তো সব টপিকগুলো এখান থেকে কাভার হয়ে যাবে, যেগুলো না পড়লেই নয়। প্রাচীন বাংলার ইতিহাস, তারপরে হচ্ছে তোমার ভৌগোলিক ব্যাপার স্যাপার, মানে যত রকমের জিনিসগুলো আছে, টপিকগুলো আছে, সব কাভার হয়ে যাবে। তো চলো আমরা বেশি কথা না বলে মূল পড়ালেখা এখান থেকে শুরু করি। তো প্রথমেই দেখো পদ্মা সেতুর যে দৈর্ঘ্য, পদ্মা সেতু রিলেটেড প্রশ্ন থাকবেই, মিস নাই। পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। এখানে পদ্মা সেতু সম্পর্কে ডিটেইল দেওয়া আছে নিচে আরও, এইটাও তোমরা পড়ে নেবে, আমি আর এখানে ব্যাখ্যায় গেলাম না। এরপরে দেখো সব আমরা পড়বো না, আমরা স্পেসিফিক কিছু পড়বো, জাস্ট যেগুলো দাগানো আছে আমি দাগায় রাখছি যেগুলা। এরপরে 4 নম্বর প্রশ্নটা দেখো। 4 নম্বর প্রশ্নে বলছে বাংলাদেশের নির্মাণাধীন পদ্মা সেতুর অর্থায়নকারী দেশকে, অর্থায়নকারী কে? বাংলাদেশের নিজস্ব অর্থায়ন। এটা বাংলাদেশের অবস্থান কোথায়? এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান কততম? 48তম। এটা হচ্ছে 48তম। এরপরে দেখো এরপরে হচ্ছে 10 নম্বর যে প্রশ্ন, মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান কত? এটা হচ্ছে 129তম। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? এটা হচ্ছে 3টি জেলার। এরপরে পদ্মা সেতুর মোট স্প্যানের সংখ্যা কত? 41টি। এরপরে দেখব আমরা 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? তো এইটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। এরপরে এই পাশ থেকে আমরা 1 নাম্বারটা দেখব, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। এরপরে 7 নাম্বার প্রশ্নটা আমরা দেখব, বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তো এই হচ্ছে এইখান থেকে। এরপরে আমরা চলে যাব পার্ট 2তে। এইখানে হচ্ছে কি দেখো, 2 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? এটা হচ্ছে ভোলা। রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়ন কেন্দ্রের জন্য নির্ধারিত স্থান হলো ভাসানচর। এরপরের প্রশ্ন হচ্ছে লাস্টেরটা, একদম দেখো লাস্টের প্রশ্নটা, ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে সমুদ্র অর্থনীতি। তো এরপরে আমরা দেখব এই দিক থেকে 1 নাম্বার প্রশ্নটা, নিচের কোন রেখাটি বাংলাদেশকে অতিক্রম করে? এটা হচ্ছে কর্কট ক্রান্তি। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা, একটু আগেই আমরা যেটা পড়ছি। এরপরে আমরা দেখব সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি? এটা হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা। তো এই হচ্ছে এইখান থেকে আমাদের প্রশ্ন। এরপরে আমরা দেখব 2 নাম্বার প্রশ্নটা, প্রাচীনকালে বৃহত্তর নোয়াখালী জেলার অবস্থান ছিল কোন জনপদে? এটা হচ্ছে সমতট। এটা হচ্ছে সমতট। এরপরে আমরা দেখব এই দিক থেকে, ঢাকার প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? ঢাকা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্গত? এটা হচ্ছে বঙ্গ। প্রাচীনকালের সমতট বলতে বোঝাতো কুমিল্লা ও নোয়াখালীকে। নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ? এটা হচ্ছে হরিকেল। এটা হচ্ছে হরিকেল। এরপরে আমরা দেখব
এই দিক থেকে আমরা দেখব 6 নম্বর প্রশ্নটা, বাংলার প্রথম নবাব কে ছিলেন? নবাব মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম নবাব ছিলেন নবাব মুর্শিদ কুলি খান। আর এই দিক থেকে আমরা 1 নাম্বারটা দেখব, ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ। ভারতের শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ। এরপরে আমরা দেখব, পানিপথে যুদ্ধ সংগঠিত হয়েছে কয়টি? 3টি। পানিপথে যুদ্ধ সংগঠিত হয়েছে 3টি। সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল? মোগল আমলে। এরপরে আমরা দেখব 1 নাম্বার নিচের দিক থেকে, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল। বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ চালু করেছিলেন কোন সম্রাট? আকবর। মোস্ট ইম্পর্টেন্ট। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। এরপরে 1857 সালের মার্চ মাসে সর্বপ্রথম সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় ব্যারাকপুর সেনানিবাসে। কোথায়? ব্যারাকপুর সেনানিবাসে। 2 নম্বর প্রশ্ন, ঢাকায় 1857 সালের সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্থান কোনটি? বাহাদুর শাহ পার্ক। এটা হচ্ছে বাহাদুর শাহ পার্ক। তো এই টপিকটা দেখো, এটা কিন্তু 5 নাম্বার অধ্যায় বাংলাদেশ নিয়ে। এটা কি? উপমহাদেশের উপনৈবেশিক শাসনের সূচনা পর্ব। এরকম প্রত্যেকটা টপিক অলরেডি কিন্তু 4টা শেষ করে 5 নাম্বারে আমরা আছি। এরপরে 5 নাম্বার প্রশ্নটা দেখো, সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট, 1829 সালে। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলা রাজধানী স্থাপিত হয়? এটা হচ্ছে 1610 সালে। বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ, এইটাও অনেক গুরুত্বপূর্ণ। এরপরে এই দিক থেকে আমরা দেখব যে সতীদাহ প্রথা বিলোপ করেন কে? বেন্টিঙ্ক। সতীদাহ প্রথা বিলোপ করেন বেন্টিঙ্ক। এরপরে আমরা দেখব 5 নাম্বার প্রশ্নটা, ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? এটা শেরে বাংলায় কে? ফজলুল হক। বঙ্গভঙ্গ রদ করেন কে? এটা হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিঞ্জ। এরপরে আমরা দেখব, এইটা দেখো তো কোন বিষয়ের উপরে? এইটা হচ্ছে ব্রিটিশ শাসনামলে উপমহাদেশের রাজনৈতিক বিবর্তন। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে A.K. ফজলুল হক। বঙ্গভঙ্গের বছর কোনটি? 1905। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কত সালে প্রথম বঙ্গভঙ্গ হয়? 1905 সালে। তো এই ছিল এখান থেকে। এইবার আমরা দেখব এরপরে 7 নাম্বার দেখব। প্রথমে, বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? সিয়েরা লিওন। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? সিয়েরা লিওন। মানে এইখানে বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করা হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এর রচয়িতাকে? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট MCQ, আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটা রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। এরপরে আমরা যাব নির্মাণাধীন পদ্মা সেতুর স্প্যানের সংখ্যা 41টি, এর আগেও পড়লাম। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখব, 1969 সালের গণ অভ্যুত্থানে শহীদ ডক্টর শামসুজ্জোহা নিম্নের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়। 13 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? এটা হচ্ছে রফিক। এরপরে আমরা দেখব 6 দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? এটা লাহোরে উত্থাপন করা হয়। এরপরে আমরা দেখব 9 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্নটা, কোন রাষ্ট্রটি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। এখানে কিন্তু বলে নাই যে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করা হয়, তাহলে আরেকটি দেশই আছে যে এখানে মর্যাদা দিয়েছে, সেটা হচ্ছে সিয়েরা লিওন ব্যবহার করব এখানে, এটার অ্যান্সার হবে। তো এরপরে আমরা দেখব এই দিক থেকে 9 নাম্বার যে প্রশ্ন, প্রথমে দেখব 7 নম্বর, স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। বাংলা কত সনে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে? বাংলা কত সনে? খুব খেয়াল করতে হবে, বাংলায় হইল 1378, ইংরেজিতে 1971, বাংলায় 1378।
এরপরে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? এটা হচ্ছে 2 জন। এই যে লাস্টের প্রশ্নটা, এটা হচ্ছে 2 জন। এরপরে আমরা দেখব 14 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধকালীন প্রধান সেনাপতির নাম কি? জেনারেল আতাউল গনি ওসমানী। জহির রায়হান নির্মাণ করেন স্টপ জেনোসাইড, জেনোসাইড মানে গণহত্যা, স্টপ জেনোসাইড মানে গণহত্যা থামাও, এই অর্থে প্রকাশ পায়। আর একটা প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? এটা হচ্ছে 11টি। এবং ঢাকা কত নাম্বার সেক্টরে ছিল? 2 নাম্বার সেক্টরে ছিল। এটা হয়তো এখানে নাই, এটা আপনারা একটু মনে রাখবেন। ঢাকা ছিল 2 নাম্বার সেক্টরে। এরপরে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মেডিসিন স্কয়ার গার্ডেন, নিউ ইয়র্ক। ঠিক আছে। এরপরে স্বাধীনতা যুদ্ধের 24 নাম্বার প্রশ্ন, স্বাধীনতা যুদ্ধের সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি? এটা হচ্ছে ঢাকা। 23 নাম্বার প্রশ্ন, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী মুসলিম দেশ হচ্ছে ইরাক। 23 নাম্বারের অ্যান্সার হচ্ছে ইরাক। এরপরে আমরা দেখব 16 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কে বীরশ্রেষ্ঠ? মহিউদ্দিন জাহাঙ্গীর, উনি বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। এরপরে আমরা দেখব 19 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? ভুটান। স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান। এরপরে আমরা এই দিক থেকে দেখব ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে? এখানে হলো 13টি জেলা রয়েছে। ঢাকা বিভাগে জেলা 13টি। এরপরে আমরা দেখব জাতীয় পতাকা দিবস হচ্ছে 2রা মার্চ। এরপরে জেল হত্যা দিবস 3রা নভেম্বর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদককে সৈয়দ আলী আহসান। এরপরে আমরা দেখব ওই দিক থেকে 4 নাম্বার আমরা দেখব শহীদ বুদ্ধিজীবী দিবস হলো 14ই ডিসেম্বর। বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম বৃক্ষ। এরপরে আমরা দেখব বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:6, 10:6। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক হচ্ছে সৈয়দ আলী আহসান। খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? কাবাডি। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এরপরে আমরা দেখব এই দিক থেকে আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখব যে প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি? ডক্টর সুফিয়া কামাল। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কবে গঠিত হয়? 16ই ডিসেম্বর 1972। খুবই গুরুত্বপূর্ণ। এই দিক থেকে আমরা দেখব 10 নাম্বার প্রশ্নটা, বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু কত? 72.3 বছর। বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.3 বছর। এই দিক থেকে আমরা দেখব বিজু বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব? এটা হচ্ছে চাকমা। এরপরে আমরা এই দিক থেকে দেখব এই দিক থেকে 1 নাম্বার একটা প্রশ্ন দেখব, এটা হচ্ছে ময়ূরপঙ্খী ও মেঘদূত এটা কি? এটা হচ্ছে বিমান বাংলাদেশের উড়োজাহাজ অর্থাৎ প্লেন আর কি। এরপরে 4 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দরের নাম কি? এটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর। এরপরে স্বাধীন বাংলাদেশের নির্মিত প্রথম সমুদ্র বন্দরের নাম কি? এইটাও পায়রা সমুদ্র বন্দর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুঝতেই পারতেছেন। এরপরে আমরা দেখব 9 নাম্বার প্রশ্ন, বাংলাদেশ এয়ারলাইন্স এর লোগো বলাকা এর ডিজাইন করেছেন কে? এটা হচ্ছে কামরুল হাসান। কে ডিজাইন করেছেন? কামরুল হাসান। এরপরে আমরা দেখব এই দিক থেকে 4 নাম্বার প্রশ্ন, বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? মোস্ট ইম্পর্টেন্ট, বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী দ্বারা বিভক্ত। এরপরে আমরা দেখব 7 নাম্বার যে প্রশ্ন, পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর নিচের কোথায় মিলিত হয়েছে? এটা চাঁদপুরে মিলিত হয়েছে। 8 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? এটা হচ্ছে পদ্মা।
বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। ওয়ারী বটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত? কয়রা নদীর তীরে অবস্থিত। ওয়ারী বটেশ্বর কয়রা নদীর তীরে অবস্থিত। এরপরে হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? এটা হচ্ছে তিস্তা সেচ প্রকল্প। এরপরে তেঁতুলিয়া নদীটি কোন জেলার উপর দিয়ে বয়ে গেছে? এটা হচ্ছে ভোলা। তেঁতুলিয়া নদীটি কোন জেলার উপর দিয়ে বয়ে গেছে? ভোলা নদীর উপর দিয়ে। এরপরে এই দিক থেকে আমরা দেখব সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ। সিডর শব্দের অর্থ চোখ। এরপরের প্রশ্ন আমরা দেখব এরপরে ৩ নম্বর প্রশ্নটা আমরা দেখব এইখান থেকে বাংলাদেশের অর্থনীতি নিয়ে। বাংলাদেশ সরকারের সরকারি ইপিজেড সংখ্যা হচ্ছে ৮টি। ৪ নম্বর প্রশ্ন, বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত? ১৯০৯ মার্কিন ডলার। ৫ নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় ১৯৯১ সালে। ভ্যাট চালু হয় প্রথম ১৯৯১ সালে। এরপরে আমরা দেখব এই দিক থেকে ৩ নাম্বার প্রশ্ন, বাংলাদেশে মৌলিক অধিকারের সংরক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশে মৌলিক অধিকারের সংরক্ষক হচ্ছে কারা? সুপ্রিম কোর্ট এটা সংরক্ষণ করে থাকে। এরপরে ৫ নাম্বার প্রশ্নটা, বাংলাদেশের সংবিধানে কতটি অধ্যায় রয়েছে? ১১টি অধ্যায় রয়েছে। সংবিধানে অধ্যায় ১১টি। আরেকটা জিনিস এইখান থেকে আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে ১৬ ডিসেম্বর ১৯৭১। এই দিক থেকে আমরা দেখব ১৩ নম্বর প্রশ্নটা। ১৩ নম্বর প্রশ্ন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতবার সংশোধনী আনা হয়েছে? এটা হচ্ছে ১৭ বার সংশোধনী আনা হয়েছে। কতবার? ১৭ বার। এরপরে আমরা দেখব ৬ নম্বর প্রশ্নটা, বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি? হাউস অব দি নেশন। হাউস অব দি নেশন। এরপরে এই দিক থেকে আমরা দেখব ১৩ নম্বর প্রশ্নটা, বাংলাদেশের জাতীয় সংসদ মহিলাদের জন্য কয়টি আসন সংরক্ষিত রাখা হয়? ৫০টি। মনে রাখবেন মোট আসন হচ্ছে ৩৫০, ৩৫০। ৩০০ জন পুরুষ এবং ৫০ জন হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। তো এটার অ্যান্সার হবে ৫০। টোটাল যদি আসে ৩৫০ বসাই দিবেন। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে। সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে, অর্থাৎ স্বাধীনতার ২ বছর পর। ২০ নম্বর প্রশ্নটা দেখেন এইদিকে, বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? মহামান্য রাষ্ট্রপতি। অধিবেশন আহ্বান করেন জাতীয় সংসদের মহামান্য রাষ্ট্রপতি। তো এরপরে আমরা দেখব এই দিক থেকে ১ নম্বর প্রশ্নটা, বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি কোথায় নির্মিত হতে যাচ্ছে? কক্সবাজারে। সাবমেরিন ঘাঁটি কোথায় নির্মিত হতে যাচ্ছে? কক্সবাজারে। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি? জেনারেল। বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? সারদা। এরপরে আমরা দেখব এখান থেকে ২ নম্বর প্রশ্নটা, দোয়েল চত্বরের স্থপতিকে আজিজুল জলিল পাশা। দোয়েল চত্বরের স্থপতি আজিজুল জলিল পাশা। এরপরে এই উপরের দিক থেকে ৫ নাম্বার দেখব, জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে? মইনুল হোসেন। মইনুল হোসেন। এরপরে এই দিক থেকে আমরা ১ নাম্বার দেখব, টেরাকোটা কি? টেরাকোটা হচ্ছে পোড়ামাটির ফলক। টেরাকোটা হচ্ছে পোড়ামাটির ফলক। এই দিক থেকে আমরা দেখব ৯ নম্বর প্রশ্ন, সোনারগাঁয়ে নারিকেল দুর্গ কে নির্মাণ করেন? ঈশা খাঁ। কে নির্মাণ করেন? ঈশা খাঁ। কে নির্মাণ করেন? ঈশা খাঁ হবে এটার অ্যান্সার। তো এরপরে আমরা দেখব বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। বাংলাদেশের এই যে ১ নাম্বারটা, বাংলাদেশের প্রথম নারী মেয়রকে? সেলিনা হায়াৎ আইভী। প্রথম নারী মেয়র সেলিনা হায়াৎ আইভী। এরপরে আমরা দেখব
এরপরে দেখেন এদিক থেকে 4 নাম্বার, সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি? নারিকেল, জিঞ্জিরা। এটা কিন্তু একটু আগেও পড়ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখব বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে এর নাম কি? এর নাম হচ্ছে অস্তিত্বে আমার দেশ। এরপর আমরা দেখব বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? 136তম। বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে 1974 সালে। এরপরে এই দিক থেকে 4 নাম্বার দেখব, বাংলাদেশ কোন সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাজ করে আসছে? কত সাল থেকে? 1988 সাল থেকে। 1988 সাল থেকে। এইবার দেখব 9 নাম্বার প্রশ্নটা, বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথের সদস্যপদ সবার প্রথমে লাভ করে। এরপরে আমরা দেখব এইখান থেকে খেলাধুলা নিয়ে, ক্রিকেটে বাংলাদেশ কত সালে টেস্ট মর্যাদা পায়? এটা হচ্ছে 2000 সালে। 3 নাম্বার প্রশ্ন, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়াড় সবচেয়ে বেশি রানের অধিকারী? তামিম ইকবাল। বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেন কে? আমিনুল ইসলাম বুলবুল। উনি কিন্তু আজকেই বাংলাদেশের বিসিবি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এরপরে 6 নাম্বার প্রশ্ন আমরা দেখব, বাংলাদেশের মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 24 নভেম্বর 2011 সালে। এরপরে আমরা 8 নাম্বার প্রশ্নটা দেখব, 2019 সালের আইসিসি টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। 9 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের দ্রুততম মানবী 2019 কে? এটা হচ্ছে শিরিন আক্তার। 11 নাম্বার প্রশ্ন, বাংলাদেশ কততম টেস্ট খেলুড়ে দেশ? এটা হচ্ছে 10ম টেস্ট খেলুড়ে দেশ। আর একটা এমসিকিউ এখানে দেওয়া নাই, এটা আপনারা মনে রাখতে পারেন যে একদিনের ক্রিকেটে অর্থাৎ ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির অধিকারী হচ্ছেন শচীন তেন্ডুলকার। এটার অ্যান্সার হবে শচীন তেন্ডুলকার, যাকে ক্রিকেট ঈশ্বর বলা হয়। এটা হচ্ছে শচীন তেন্ডুলকার হবে। এরপরে আমরা দেখব, এইটা কিন্তু এখন আন্তর্জাতিক গেল, কিছু এখান থেকে আন্তর্জাতিক দেখব আমরা। ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ হচ্ছে চীন। জাপানে ব্যবহৃত ফসল রক্ষার রোবট কোনটি? এটা হচ্ছে নেকড়ে। উন্নত সড়ক ব্যবস্থার ক্ষেত্রে এশিয়ার মধ্যে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। এরপরে 29 নম্বর প্রশ্ন, কাফালা কি? এটা হচ্ছে স্পন্সরশিপ। কাফালা হচ্ছে স্পন্সরশিপ। এই দিক থেকে আমরা 20 নাম্বার প্রশ্নটা দেখব। এই যে 20 নাম্বার, বর্তমান বিশ্বে ঋণ প্রদানকারী শীর্ষ দেশ কোনটি? এটা হচ্ছে জাপান। এরপরের প্রশ্নটা হচ্ছে, নিচের কোন দেশের স্বীকৃত রাজধানী নেই? হংকংয়ের। এটা হচ্ছে হংকংয়ের হবে। তো এই ছিল মোটামুটি আপনাদের জন্য যতটুকু করার, এমসিকিউ এবং সাধারণ জ্ঞানের জন্য যতটুকু করার, এটা ছিল আমার পক্ষ থেকে লাস্ট ভিডিও আপনাদের জন্য। এর আগেও আমি আরও 3টা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে ওগুলা দেখতে পারেন। একটা ছিল সাধারণ জ্ঞানের, আর 2টা ছিল পূর্ণাঙ্গ মডেল টেস্ট। একটাই 100টা এমসিকিউ আর একটাই 60টা এমসিকিউ। তো এখন কিন্তু কারেন্ট নাই, ভিডিওটা করতে আসলে অনেক কষ্ট হলো, তারপরেও করলাম আপনাদের কথা মাথায় রেখে। যদি এই একটা 20 মিনিট 25 মিনিটের ভিডিও দেখে যদি 2-3টা এমসিকিউ অথবা একটা এমসিকিউ যদি কমন পড়ে, এতে খারাপ কি, তাই না? তো আমি আমার জায়গা থেকে চেষ্টা চালাই গেছি, এবং আমি প্রথমেই যেটা বললাম যে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, দেখার পরে আপনারা নিজেরাই কমেন্ট করেন যে
ভিডিওটা যদি একটুও হেল্পফুল হয় আপনি কমেন্টে আমাকে জানান যে না ভাই আপনার এখানে যা যা দেখলাম, হ্যাঁ এইগুলা সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ তথ্য বা ইম্পর্টেন্ট এমসিকিউ আপনি এটা জানাইতে পারেন। আবার যদি উপকার না হয় আপনি এটাও জানাইতে পারেন যে না আপনার এই সাজেশন পছন্দ হয় নাই। হ্যাঁ, তো ভালো মন্দ জানাবেন অবশ্যই। আমি দেখতে চাই আর কি যে কয়জন আর কি শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন। তো কালকে কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও কিন্তু আপনাদের পরীক্ষা হতে যাচ্ছে। আপনারা কিন্তু নিশ্চিন্তে পড়তে থাকেন এবং পরীক্ষা দিতে যাবেন অবশ্যই। এবং যাদের অ্যাডমিট কার্ড নাই তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নাই। তারা কিন্তু অ্যাপ্লাই করার সময় যে অ্যাপ্লাই যে ফর্ম আছে সেইটা নিয়ে যাবেন এবং এসএমএস যে আছে ওইটা প্রিন্ট আউট করবেন। এবং অবশ্যই হাজিরা শিটের ছবি এবং অ্যাপ্লাই করার সময় যে ছবি ওই ছবি মিলতে হবে। ঠিক আছে? মোবাইল ফোন একদম নেওয়ার দরকার নাই। 11টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা। খুব সুন্দরভাবে পরীক্ষা দিবেন। যেগুলা পারবেন ওগুলা আগে দাগিয়ে এরপরে যেহেতু আপনাদের নেগেটিভ মার্কিং নাই, এরপরে যেগুলা পারবেন না ওগুলাতে আপনারা সময় দিবেন। প্রথমেই মাথা নষ্ট করার কোনো কারণ নাই। যেগুলা পারেন ঠান্ডা মাথায় 10টা, 20টা, 50টা যা পারেন আগে ভালোমতো দাগায় নিলেন। এরপরে অন্যগুলা দাগালেন। তো এই হচ্ছে মোটামুটি বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব, ভিডিওতে একটি লাইক এবং কমেন্টে অবশ্যই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।